আমাদের চারপাশে যা কিছু দেখি, জ্বালানি যা দিয়ে গাড়ি চলে, প্লাস্টিকের বোতল, এমনকি আমাদের নিজেদের শরীর, তার প্রায় সব কিছুর পেছনেই রয়েছে একটি মাত্র মৌল, কার্বন। হুম। আজকের আলোচনায় আমরা দেখব এই সাধারণ কার্বন কিভাবে তার কিছু জাদুকরী ক্ষমতার মাধ্যমে লক্ষ লক্ষ যৌগ তৈরি করে আমাদের আধুনিক বিশ্বকে সম্ভব করে তুলেছে। ঠিক। আর আমাদের হাতে একজন মাধ্যমিক পরীক্ষার্থীর পাঠানো কিছু নোট আছে, যা আমাদের এই যাত্রার মানচিত্র হিসেবে কাজ করবে। ঠিক তাই। এই নোটগুলো জৈব রসায়নের মূল স্তম্ভগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমাদের কাজ হবে এই স্তম্ভগুলোর পেছনের আসল রহস্যটা উন্মোচন করা। মানে শুধু কি হয় তা নয়। হ্যাঁ, শুধু কি হয় তা নয়, বরং কেন হয় এবং সেটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে সেই গল্পটাই আমরা বলবো। তাহলে সেই গল্পটা শুরু করা যাক সবচেয়ে বড় প্রশ্নটা দিয়ে। পর্যায় সারণীতে তো প্রায় 118টা মৌল আছে। তাহলে শুধু কার্বনকে নিয়েই রসায়নের একটা আস্ত শাখা কেন তৈরি হলো? কি এমন বিশেষত্ব আছে এর? অসাধারণ একটা প্রশ্ন দিয়ে শুরু হলো। এর উত্তর লুকিয়ে আছে কার্বনের, মানে দুটো সুপার পাওয়ারের মধ্যে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যাটিনেশন। ক্যাটিনেশন। হ্যাঁ, নোটের ভাষায় বললে কার্বন পরমাণুর নিজেদের মধ্যে সমযোজী বন্ধন দিয়ে জুড়ে গিয়ে লম্বা শৃঙ্খল তৈরি করার ক্ষমতা। আচ্ছা, এই ক্ষমতাটা কি অন্য কোনো মৌলের নেই? যেমন ধরুন কার্বনের ঠিক নিচেই তো সিলিকন আছে, তারও তো একই রকম ধর্ম দেখানোর কথা। চমৎকার প্রশ্ন। তত্ত্ব অনুযায়ী সিলিকনেরও কিছুটা ক্যাটিনেশন ধর্ম আছে, কিন্তু সেটা কার্বনের ধারে কাছেও নয়। কেন? কারণটা হলো বন্ধনের শক্তি। কার্বন কার্বন বন্ধনটা এতটাই শক্তিশালী আর স্থিতিশীল যে এটা সহজে ভেঙে যায় না। তাই কার্বন লম্বা জটিল শৃঙ্খল তৈরি করতে পারে। আর সিলিকন? কিন্তু সিলিকন সিলিকন বন্ধন তুলনামূলকভাবে দুর্বল। কয়েকটা সিলিকন পরমাণু জুড়লেই ওই শৃঙ্খলটা অস্থিতিশীল হয়ে ভেঙে যায়। এক কথায়, কার্বন হলো সামাজিক আর মজবুত, তাই লম্বা পরিবার গড়তে পারে। সিলিকন ওতনাটা পারে না। দারুণ তুলনা। এরপরে নোটে আসছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত যৌগের ধারণা। সম্পৃক্ত মানে যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে, যেমন মিথেন। হুম। আর অসম্পৃক্ত মানে যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যেমন ইথিলিন। শুনে তো মনে হচ্ছে শুধু বন্ধনের সংখ্যার পার্থক্য। এর গুরুত্বটা ঠিক কোথায়? গুরুত্বটা বিশাল। এটা অনেকটা একটা বাসের সিট ভর্তি থাকা বা খালি থাকার মতো। আচ্ছা। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনগুলো হলো সেই বাস, যার সব সিট ভর্তি, তাই নতুন কোনো যাত্রী তোলার জায়গা নেই। এরা খুব স্থিতিশীল আর সহজে বিক্রিয়া করতে চায় না। আর অসম্পৃক্তগুলো? কিন্তু অসম্পৃক্ত যৌগ মানে অ্যালকিন বা অ্যালকাইন হলো সেই বাস যেখানে খালি সিট আছে। তাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের দুর্বল পাই বন্ধনগুলো হলো সেই খালি সিট। তাই তারা সবসময় নতুন যাত্রী মানে পরমাণু বা গ্রুপকে যুক্ত করার জন্য মুখিয়ে থাকে। তার মানে ওই খালি সিট থাকার কারণে ওরা বেশি রাসায়নিকভাবে সক্রিয়। একদম। আর এই নতুন যাত্রী তোলার প্রক্রিয়াটাকেই আমরা বলি যুদ্ধ বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। একটু পরেই আমরা দেখব এই বিক্রিয়াটা রসায়নের জগতে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝলাম যে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে জুড়ে গিয়ে লম্বা শিকল তৈরি করতে পারে, যেটা হলো যোগের কঙ্কাল। কিন্তু এই কঙ্কালটার আসল চরিত্রটা কি হবে সেটা তো নির্ভর করে এর সাথে আর কি কি যুক্ত আছে, তাই না? ঠিক এই পয়েন্টেই কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপের ধারণাটা আসছে। একটা লম্বা কার্বন শৃঙ্খল তো শুধু একটা কাঠামো, অনেকটা একটা মানুষের কঙ্কালের মতো। হুম। কিন্তু তার ব্যক্তিত্ব কি হবে, সে কি শিল্পী না ডাক্তার না খেলোয়াড়, সেটা ঠিক করে দেয় এই ফাংশনাল গ্রুপ। যেমন নোটে দেওয়া তালিকাটা দেখো, ওএইচ গ্রুপটা দেখলেই আমরা বুঝি ও আচ্ছা, এ তো অ্যালকোহল পরিবারের সদস্য। ওর নির্দিষ্ট কিছু আচরণ থাকবে। ঠিক। আবার সিওওএইচ গ্রুপটা দেখলেই বুঝি এ হলো কার্বক্সিলিক অ্যাসিড, এর ধর্ম হবে অম্লীয়। তার মানে ফাংশনাল গ্রুপটাই হলো যৌগের আসল পরিচয়পত্র। এটা বেশ পরিষ্কার হলো। কিন্তু এর পরেই যে বিষয়টা আসছে, সমাবয়বতা বা আইসোমেটিজম, হ্যাঁ। সেটা আমার স্কুলের দিনেও খুব গোলমেলে লাগত। একই আণবিক সংকেত, কিন্তু যৌগগুলো নাকি আলাদা। এটা কিভাবে সম্ভব? এটা জৈব রসায়নের সবচেয়ে মজার ধাঁধাগুলোর একটা। ভাবুন, আপনাকে এক বাক্স লেগো ব্লক দেওয়া হলো। আচ্ছা। সেই একই ব্লকগুলো দিয়ে আপনি একটা গাড়িও বানাতে পারেন, আবার একটা বাড়িও বানাতে পারেন। উপাদান একই, কিন্তু তাদের সাজানোর পদ্ধতির ওপর নির্ভর করে সম্পূর্ণ ভিন্ন দুটো জিনিস তৈরি হলো। সমবয়বতা ঠিক তাই। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। অবশ্যই। নোটের উদাহরণটাই নেওয়া যাক। আণবিক সংকেত C2H6O।
এই একই উপাদান দিয়ে আপনি CH3 CH2OH অর্থাৎ ইথাইল অ্যালকোহল তৈরি করতে পারেন, যেটা একটা তরল। ঠিক। আবার আপনি পরমাণুগুলোকে একটু অন্যভাবে সাজিয়ে CH3-O-CH3 অর্থাৎ ডাইমিথাইল ইথারও তৈরি করতে পারেন, যেটা একটা গ্যাস। আরে, ভাবুন, কি অবাক করা ব্যাপার! উপাদান এক, কিন্তু সামান্য গঠনের পরিবর্তনে একটা হয়ে গেল তরল পানীয় আর একটা গ্যাসীয় পদার্থ। এটা তো সত্যি ভাবার মতো। এরপর নোটে আছে সমগুণীয় শ্রেণী বা হোমোলগাস সিরিজ। এটাকে কি আমরা একটা পরিবার বলতে পারি? একদম সঠিক শব্দ। সমগুণীয় শ্রেণী হল একই কার্যকারী মূলকযুক্ত যৌগের একটা পরিবার, যেমন অ্যালকেন পরিবার, মিথেন, ইথেন, প্রোপেন। CH4 C2H6। হ্যাঁ, খেয়াল করে দেখুন, পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে শুধু একটা CH2 গ্রুপের পার্থক্য। এই কারণে তাদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়। এদের একটা সাধারণ সংকেতও থাকে, যেমন অ্যালকেনদের জন্য CnH2n+2। ফলে পরিবারের একজনের চরিত্র জানলে বাকিদের সম্পর্কেও আন্দাজ করা যায়। ঠিক তাই। আচ্ছা, এবার সেই অংশে আসা যাক, যা মানে আমার মতো অনেক শিক্ষার্থীর কাছেই একটা দুঃস্বপ্নের মতো ছিল। IUPAC নামকরণ, মিথানল, প্রোপানোয়িক অ্যাসিড, মনে হতো কোনো ভিন্ন গ্রহের ভাষা। হ্যাঁ, এটা অনেকেরই কঠিন লাগে। আসলে আমরা নিয়মটা না বুঝে মুখস্থ করতে যাই তো, তাই কঠিন লাগে। প্রথম নাম আর পদবি, এখানেও তাই। আচ্ছা। যৌগের নামের প্রথম অংশ বা শব্দমূল আসে তার দীর্ঘতম কার্বন শৃঙ্খলে কটা কার্বন আছে তার উপর ভিত্তি করে। যেমন একটা কার্বনের জন্য মিথ, দুটোর জন্য ইথ। আর দ্বিতীয় অংশ? আর নামের দ্বিতীয় অংশ বা প্রত্যয় আসে তার কার্যকরী মূলক বা পরিচয়পত্র দেখে। যেমন অ্যালকোহলের জন্য অল, অ্যাসিডের জন্য ওইক অ্যাসিড। তাহলে নোটে যে উদাহরণটা দেওয়া আছে CH3HOH, এখানে একটা কার্বন আছে, তাই মিথ। আর কার্যকরীমূলক হল -OH, মানে অ্যালকোহল, তাই অল। দুটো মিলে হয়ে গেল মিথানল। বাহ, এভাবে ভাবলে তো বিষয়টা বেশ সহজ। ঠিক তাই, এটা একটা কোড সমাধান করার মতো। একবার নিয়মটা ধরে ফেলতে পারলে যে কোনো যৌগের নাম দেওয়া বা নাম থেকে তার গঠন বের করা খুব সহজ হয়ে যায়। বেশ, তাহলে এবার কিছু তারত যৌগের সঙ্গে পরিচিত হওয়া যাক। নোটে প্রথমেই আছে মিথেন বা CH4 এর কথা। আমরা সবাই CNG হিসেবে সঙ্গে পরিচিত। এর দহন বিক্রিয়াটা তো জ্বালানির মূল ভিত্তি, কিন্তু নোটে ক্লোরিনের সঙ্গে একটা প্রতিস্থাপন বিক্রিয়ার কথা বলা আছে। এটা ঠিক কিভাবে কাজ করে? মিথেনের এই প্রতিস্থাপন বিক্রিয়াটা খুব মজার। এটা সরাসরি কড়া রোদে হয় না। হালকা বা ছড়ানো আলোতে রাখলে মিথেনের হাইড্রোজেনগুলো একটা একটা করে সরে গিয়ে সেখানে ক্লোরিন বসতে শুরু করে, অনেকটা মিউজিক্যাল চেয়ার খেলার মতো। মানে এটা একবারে হয় না, ধাপে ধাপে হয়। একদম। প্রথম ধাপে তৈরি হয় মিথাইল ক্লোরাইড। আলো পেলে সেটাও আবার বিক্রিয়া করে, তৈরি হয় ডাইক্লোরোমিথেন। তারপর একইভাবে ক্লোরোফর্ম এবং সবশেষে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়। যেখানে একটাও হাইড্রোজেন বাকি থাকে না। ঠিক, এটা জৈব রসায়নের একটা ক্লাসিক শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ। দারুণ। এরপর আছে ইথিলিন, C2H4। এর একটা অদ্ভুত ব্যবহারের কথা আমরা জানি, কাঁচা ফল পাকানো। কিন্তু রসায়নের দিক থেকে এর গুরুত্ব কি? নোটে ব্রোমিনের সঙ্গে একটা পরীক্ষার কথা বলা আছে। হ্যাঁ, এই পরীক্ষাটা হলো অসম্পৃক্ততা চেনার একটা জাদুকরী উপায়। ধরুন, আপনার কাছে দুটো অদৃশ্য গ্যাস আছে, একটা সম্পৃক্ত মিথেন আর একটা অসম্পৃক্ত ইথিলিন। আপনি চিনবেন কি করে? কি করে? দুটোকেই ব্রোমিনের লাল দ্রবণের মধ্যে দিয়ে পাঠান। ব্রোমিন হলো সেই যাত্রী যে বাসের খালি সিট খুঁজছে। তার মানে যে বাসটায় খালি সিট আছে, মানে ইথিলিন, সে ব্রোমিনকে তুলে নেবে। ঠিক ধরেছেন। ইথিলিন তার দ্বিবন্ধন ভেঙে ব্রোমিনের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে, আর সঙ্গে সঙ্গে ব্রোমিনের লাল রংটা উধাও হয়ে বর্ণহীন হয়ে যায়। কিন্তু মিথেনের তো কোনো খালি সিট নেই। তাই সে ব্রোমিনের সঙ্গে কোনো বিক্রিয়াই করে না, লাল রংটা লালই থেকে যায়। এই রং পরিবর্তন দেখেই আমরা বলে দিতে পারি কোনটা সম্পৃক্ত আর কোনটা অসম্পৃক্ত। বাহ, এটা তো একটা দারুণ ডিটেকটিভ টেস্ট। আর অ্যাসিটিলিন, C2H2, এর ত্রিবন্ধন কি একে আরও বেশি শক্তিশালী করে তোলে? শক্তিশালী এবং বিপজ্জনক দুটোই। অ্যাসিটিলিনকে অক্সিজেনের সঙ্গে মেশালে যে অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি হয়, তার তাপমাত্রা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। 3000 ডিগ্রি। হ্যাঁ,
এই প্রচণ্ড তাপ দিয়েই মেটাল বা ধাতু ঝালাই করা হয়। এর ত্রিবন্ধনের মধ্যে প্রচুর শক্তি জমা থাকে, যা দহনের সময় বেরিয়ে আসে। এবার আমাদের রান্নাঘরের কথায় আসি। এলপিজি সিলিন্ডার, এর মূল উপাদান তো বিউটেন। কিন্তু গ্যাস লিক করলে যে একটা তীব্র গন্ধ বেরোয়, সেটা কোথা থেকে আসে? বিউটেনের তো কোনো গন্ধ নেই। এটা একটা দারুণ প্রশ্ন, এবং এর উত্তরটা আমাদের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। আপনি ঠিকই বলেছেন, বিউটেন বা প্রোপেন দুটোই গন্ধহীন। যদি সিলিন্ডার লিক করত আর আমরা টের না পেতাম, তাহলে তো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। ঠিক। তাই নিরাপত্তার জন্য এর সাথে ইচ্ছাকৃতভাবে ইথাইল মারক্যাপটান মানে C2H5SH নামক একটা তীব্র পচা গন্ধওয়ালা সালফারের যৌগ মেশানো হয়, যাতে সামান্য লিক হলেই আমরা গন্ধ পেয়ে সতর্ক হয়ে যাই। তার মানে ওই বাজে গন্ধটা আসলে একটা সেফটি ফিচার। এটা তো অসাধারণ তথ্য। এবার পলিমার নিয়ে কথা বলা যাক। শব্দটা শুনলেই প্লাস্টিকের কথা মাথায় আসে। এই প্রক্রিয়াটা ঠিক কি? পলিমারাইজেশনকে আপনি মুক্তোর মালা গাঁথার সঙ্গে তুলনা করতে পারেন। আচ্ছা, এখানে মনোমার হলো একটা একটা করে মুক্ত, আর পলিমার হলো সেই মুক্তগুলোকে জুড়ে দিয়ে তৈরি হওয়া বিশাল লম্বা মালা। যেমন ইথিলিন নামক হাজার হাজার মুক্তকে জুড়ে দিয়ে পলিথিন নামক মালা তৈরি হয়। আর পিভিসি পাইপ, একইভাবে ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি পাইপ আর টেট্রাফ্লুরোইথিলিন থেকে ননস্টিক বাসনের ট্যাফলন কোটিং তৈরি হয়। কিন্তু এই প্লাস্টিকের মালাগুলো তো পরিবেশের জন্য একটা বড় সমস্যা তৈরি করছে। নোটে জৈব বিশ্লেষ্য এবং জৈব অবিশ্লেষ্য পলিমারের কথা বলা হয়েছে। এটা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। সেলুলোজ বা প্রোটিনের মতো প্রাকৃতিক পলিমারগুলো হলো জৈব বিশ্লেষ্য, মানে ব্যবহারের পর প্রকৃতিতে থাকা জীবাণু বা ব্যাকটেরিয়া এদের খেয়ে ফেলে এবং মাটির সঙ্গে মিশিয়ে দেয়। কিন্তু পলিথিন, পিভিসি, কিন্তু আমাদের তৈরি পলিথিন, পিভিসির মতো পলিমারগুলো হলো জৈব অবিশ্লেষ্য। জীবাণুরা এদের হজম করতে পারে না, ফলে এরা হাজার হাজার বছর ধরে মাটিতে বা সমুদ্রে থেকে যায় আর মারাত্মক দূষণ ঘটায়। আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। নোটে আরও দুটি খুব পরিচিত যৌগের কথা বলা হয়েছে, ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিড। ইথাইল অ্যালকোহলকে জীবাণুনাশক হিসেবে আমরা সবাই চিনি। এর একটা বিক্রিয়ার কথা বলা আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে উত্তপ্ত করলে নাকি ইথিলিন গ্যাস তৈরি হয়। হ্যাঁ, এই বিক্রিয়াটাকে বলে নিরুদন বা ডিহাইড্রেশন। এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা জল শোষকের মতো কাজ করে। জল শুষে নেয়। হ্যাঁ, সে প্রায় ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইল অ্যালকোহলের অণু থেকে এক অণু জলকে শুষে বের করে নেয়, আর জল বেরিয়ে গেলেই অ্যালকোহলটা ইথিলিনে পরিণত হয়। এটা পরীক্ষাগারে ইথিলিন তৈরির একটা খুব জনপ্রিয় পদ্ধতি। আর অ্যাসিটিক অ্যাসিড, যা আমরা ভিনেগার হিসেবে খাই, তার সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় নাকি ফলের মতো মিষ্টি গন্ধ তৈরি হয়। একদম। এই বিক্রিয়াটার নাম এস্টারিফিকেশন। আমার এখনও মনে আছে, আমি যখন প্রথমবার ল্যাবে এই বিক্রিয়াটা করেছিলাম, পুরো ল্যাবটা পাকা কলার গন্ধে ভরে গিয়েছিল। বাহ! তখনই প্রথমবার বুঝেছিলাম যে রসায়ন শুধু বইয়ের পাতায় লেখা কিছু বিক্রিয়া নয়, এর সাথে আমাদের চারপাশের গন্ধ, স্বাদ সবকিছু জড়িয়ে আছে। বিভিন্ন ফল বা ফুলের যে মিষ্টি সুগন্ধ, তার জন্যই এই এস্টার নামক যৌগগুলোই দায়ী। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হলো, কার্বনের কয়েকটি সহজ নিয়ম, নিজেদের মধ্যে জোড়া লাগা, বিভিন্ন ফাংশনাল গ্রুপকে ধারণ করা, এই সব কিছুর ফলেই এত বৈচিত্র্যময় একটা জগৎ তৈরি হয়েছে, যা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করছে। একেবারে। এই নোটগুলো একজন শিক্ষার্থীর জন্য চমৎকার একটা শুরু। মূল ধারণাগুলো, যেমন কার্যকরী মূলক কিভাবে যৌগের চরিত্র নির্ধারণ করে, সমাবয়বতা কেন হয়, আর মিথেন, ইথিলিনের মতো কয়েকটি যৌগের ব্যবহার ও বিক্রিয়া, এই বিষয়গুলোর পিছনের কেনটা বুঝতে পারলেই জৈব রসায়ন আর কঠিন বা ভয়ের বিষয় মনে হবে না। বরং মনে হবে এটা আমাদের চারপাশের পৃথিবীকে চেনার একটা নতুন চশমা। ঠিক তাই। আলোচনার শেষে ভাবার জন্য একটি প্রশ্ন রেখে যাই। আমরা দেখলাম পলিথিনের মতো পলিমারগুলো প্রকৃতিতে ভাঙে না এবং মারাত্মক দূষণ ঘটায়। জৈব রসায়নের জ্ঞানকে কাজে লাগিয়ে কি এমন কোনো পলিমার তৈরি করা সম্ভব, যা পলিথিনের মতো শক্তিশালী ও সস্তা, কিন্তু ব্যবহারের পর প্রকৃতির কোনো ক্ষতি না করে একটা কলার খোসার মতো সহজেই মাটিতে মিশে যাবে?
এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের রসায়ন এবং আমাদের গ্রহের সুস্থ থাকা।